আজকে আমি দেখলাম যে ভারতীয় একটা পত্রিকায় আমাদের যে সাবেক প্রধান বিচারপতি ছিলেন সিনহা সাহেব একটা ইন্টারভিউ, উনি একটা কথা বলেছেন যে এই সরকার তো সাংবিধানিকভাবে বৈধ না। এই কথাটা কিন্তু সত্য, আসলে সাংবিধানিকভাবে বৈধ না। যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনটাকে সাংবিধানিকভাবে বৈধ ছিল না তো। শেখ হাসিনার যে পতন হয়েছে, আন্দোলনের কোনো বৈধতা প্রয়োজন হয় না। এই যে এতক্ষণ পয়েন্ট আসছেন, আমি ওইটাই বলতে চাচ্ছি, আন্দোলনের বৈধতা লাগে না। আবার শেখ হাসিনার যে চলে যাওয়াটা, এটাও কি সাংবিধানিকভাবে বৈধ না তো। একটা বাংলাদেশের সংবিধান একটা প্রধানমন্ত্রীর এরকম বিদায়টাকে অ্যালাউ করে না, তাকে বলতে হবে ইলেকশনের মাধ্যমে হবে। কাজেই সব জায়গায় সংবিধান খুঁজলে আপনি কিছুই পাবেন না। সিনহা সাহেব তত্ত্বগতভাবে ঠিক বলেছেন, সাংবিধানিকভাবে বৈধ না। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে সংবিধান আছে সেটা না, এটা যখন দেশের এমন একটা ক্রান্তির সময় এইটা রাষ্ট্রপতির আদেশ সেটা হলো, এবং তখন হাইকোর্ট থেকে একটা রুল। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন, আমি একটা একটা করে দিচ্ছি। প্রথম প্রশ্নটা হলো যে আপনার এই যে 8 তারিখে ওথ নিয়ে যে সরকার 17 জন হলো, এখন 21 জনের হলো, এই আমাদের মিনিস্ট্রি তো হলো 42টা, মানে এক একজনকে 2-3টা মিনিস্ট্রি ভাগ করতে দেওয়া হয়েছে। আপনার এই অন্তর্বর্তী সরকারের কাছে মানে আপনার চাওয়াটা কি, আপনি কি মনে করেন অগ্রাধিকার নিয়ে কাজ করা উচিত তাদের? নাম্বার 1। নাম্বার 2 হলো মানে যেটা বলছিলেন যে আসলে এতগুলো এক মিনিস্ট্রি একজনে চালানো, যেখানে আমাদের মতো দেশের জন্য অনেকটা হিমশিম খেতে হয়, সেখানে একজন ব্যক্তি 2-3টা মিনিস্ট্রি চালাচ্ছে, বড় বড় মিনিস্ট্রি। যেমন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম, উনি আগে ছিলেন, 8 তারিখে উনি পেয়েছিলেন ডাক টেলিযোগাযোগ ICT, গত বৃহস্পতিবার উনি আবার পেলেন তথ্য মন্ত্রণালয়ের মতো বড় একটি মন্ত্রণালয়ের দায়িত্ব। এরকম সবাই পেয়েছে 2-3টা করে। সব মিলে এখনকার পরিস্থিতি কি দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের? অন্তর্বর্তীকালীন সরকারের একটা মূল বিষয়টা হলো কি, যে এই ফরম্যাটটা ছোট করা হয় সাধারণত। আমরা তত্ত্বাবধায়ক সরকারে যেটা দেখেছি, ছোট করা হয় এই কারণে যে বলা হয় যে আপনারা মানে কোনো নীতিগত কোনো মানে বড় কোনো মৌলিক পরিবর্তনে যাবেন না, কেবল গভর্নমেন্টকে রান করাবেন এবং তারপরে একটা নির্বাচন দিয়ে চলে যাবেন। এই জন্যই কিন্তু ফরম্যাটটা সাধারণত রাখা হয়েছিল। এর আগে 10 জন 11 জন এরকম রাখা হতো। তো বাট এইবারে সরকারের কিন্তু থিমটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ এইবার এদের উপর একটা বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে যখন আন্দোলনটা হয়, এই আন্দোলনের মূল এক দফা যখন আন্দোলন হয়, এক দফার আন্দোলনের মূল বিষয়টা কি ছিল? একটা হলো স্বৈরাচারী হাসিনা সরকারের পতন এবং একই সঙ্গে ফ্যাসিবাদের পতন। ফ্যাসিবাদের পতন বলতে যে এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে তারা চাচ্ছে, যে সিস্টেম ফ্যাসিবাদকে আবার এই রাষ্ট্র ক্ষমতায় আসতে দেবে না। এমন একটা পদ্ধতি করতে হবে যে পদ্ধতি ইটসেলফ একজন মানুষকে স্বৈরাচার হতে বাধা দেবে, একজন মানুষকে স্বৈরাচারে পরিণত হতে বাধা দেবে সিস্টেমটার কারণে। যার মানে তার বিভিন্ন জায়গায় জবাবদিহিতা থাকবে। যেমন এই যে জিনিসটা থেকে শেখ হাসিনা ছিল না, শেখ হাসিনা তো কারো কাছে কোনো জবাবদিহিতা ছিল না। তো ওই রকম যেন আরেকজন শেখ হাসিনা তৈরি না হয়। তো এই যে মূল কাজটা, এই কাজটা কি করবে তাহলে? আজকে আমি দেখলাম যে ভারতীয় একটা পত্রিকায় আমাদের যে সাবেক প্রধান বিচারপতি ছিলেন সিনহা সাহেব একটা ইন্টারভিউ, উনি একটা কথা বলেছেন যে এই সরকার তো সাংবিধানিকভাবে বৈধ না। এই কথাটা কিন্তু সত্য, আসলে সাংবিধানিকভাবে বৈধ না। যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনটাকে সাংবিধানিকভাবে বৈধ ছিল না তো। শেখ হাসিনার যে পতন হয়েছে, আন্দোলনের কোনো বৈধতা প্রয়োজন হয় না। এই যে এতক্ষণ পয়েন্ট আসছেন, আমি ওইটাই বলতে চাচ্ছি, আন্দোলনের বৈধতা লাগে না। আবার শেখ হাসিনার যে চলে যাওয়াটা, এটাও কি সাংবিধানিকভাবে বৈধ না তো। একটা বাংলাদেশের সংবিধান একটা প্রধানমন্ত্রীর এরকম বিদায়টাকে অ্যালাউ করে না, তাকে বলতে হবে ইলেকশনের মাধ্যমে হবে। কাজেই সব জায়গায় সংবিধান খুঁজলে আপনি কিছুই পাবেন না। সিনহা সাহেব তত্ত্বগতভাবে ঠিক বলেছেন, সাংবিধানিকভাবে বৈধ না। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে সংবিধান আছে সেটা না, এটা যখন দেশের এমন একটা ক্রান্তির সময় এইটা রাষ্ট্রপতির আদেশ সেটা হলো, এবং তখন হাইকোর্ট থেকে একটা রুল জারি করলো এটার বৈধতা দেওয়ার জন্য। বিষয়টা এরকমই এখন চলতেছে। আর হাইকোর্ট রুল জারি না করলে কি চলতো না? তাও চলতো, কোনো সমস্যা হতো না। হাইকোর্টের রুল নিয়ে কি তারা যাত্রা শুরু করছে? তা তো করে নাই। এখন প্রশ্নটা হলো কি, দেখেন আইন অনেক কিছুই আছে, সংবিধানও অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে বড় আইন হলো জনগণের ইচ্ছা। জনগণ কি চায়, পিপুলস উইল, এটা হলো সবচেয়ে বড় আইন। এইটার প্রয়োজনের প্রেক্ষিতে যদি এর সঙ্গে যা যা মিলবে না সেটা বাতিল হয়ে যাবে, অটোমেটিক বাতিল হয়ে যাবে। তো এখন একটা সিস্টেম আপনি ক্রিয়েট করবেন, যে সিস্টেমের মাধ্যমে আরেকটা স্বৈরাচারের জন্ম না হবে। সেই দায়িত্বটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, মানে কিন্তু কেউ দেয় নাই।
জনগণ কিন্তু বলে নাই যে আপনি এটা করেন, আপনাকে ম্যান্ডেট দিলাম। তারা কিন্তু কোনো ম্যান্ডেট নিয়ে আসে নাই, বা তারাও কিন্তু জনগণের কাছে কোনো প্রতিজ্ঞা আসে নাই। কিন্তু এটা একটা অলিখিত আপনার দায়িত্ব যে আপনাকে এটা করতে হবে। এখন আপনি এটা কিভাবে করবেন, এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন। আজকে 10 দিন তো হয়ে গেল, 10 দিন হয়ে গেল, এখন পর্যন্ত তারা আসলে ঘর গুছাচ্ছেন, এবং যেভাবে গুছাচ্ছেন গুছানো সম্পূর্ণ হয় না এখন পর্যন্ত। লাল ভাই বললেন যে ওনাদের সম্পূর্ণ সমর্থন আছে, সম্পূর্ণ সমর্থন আমাদেরও আছে। উনি পলিটিক্যাল পার্টি একজন প্রতিনিধি হিসেবে বললেন, আমি একজন পাবলিক হিসেবে বললাম যে আমারও সম্পূর্ণ সমর্থন এই সরকারের উপর আছে, কারণ আমার কাছে তার কোনো বিকল্প নাই। কিন্তু সমর্থন দেওয়ার পাশাপাশি আমি কিন্তু সতর্ক দৃষ্টিতে খেয়াল করব ওনারা আসলে করছেনটা কি। আজকে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছিলেন বিপ্লবের সফল পরিণতি দেখতে চায় বিএনপি। নাম্বার 1, তিনি বলেন জনগণের কাছে বিএনপিকে নিশ্চিত করতে হবে তারা ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের শাসন ফেরাবে না। যুগপৎ আন্দোলনের নেতাদের দাবি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে শেখ হাসিনার বিচার করতে হবে। আপনার কাছে 3টি বিষয় নিয়ে বলেছেন, প্রথম প্রশ্নটাই করছে বিপ্লবের সফল পরিণতি দেখতে চায় বিএনপি, সফল পরিণতিটা কি রকম? আমার প্রথম বক্তব্য হলো যে আপনার বিপ্লব আসলে কি এটা বিপ্লব না এটা গণ অভ্যুত্থান, এটা একটা বিষয়। বিপ্লব যদি হতো তাহলে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে আপনি শপথ নিতেন না। বিপ্লব হলে তো টোটাল আগের যা কিছু সব ভেঙে চুরে নতুন কিছু। তারপরে এটার কাইন্ড অফ পলিটিক্যাল রেটরিক, জনশ্রুতি যে এটা বিপ্লব করেছি, কিন্তু ব্যাকরণগতভাবে এটা হলো একটা গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের যে সরকার, সেই সরকার ফলে যে অন্তর্বর্তীকালীন সরকার সফল পরিণতি দেখতে চায়, অর্থাৎ আমাদের স্ট্যান্ডিং কমিটিটা বুঝাইতে চেয়েছেন যে সফল পরিণতি কি হবে, যখন গণতন্ত্র রিএস্টাবলিশড হবে, ভোটের অধিকার ফিরে আসবে। এবং মাসুদ ভাই যেটা বলছে যে ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে, মাসুদ ভাই এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে ফ্যাসিবাদ যেন ফিরে না আসতে পারে। ফ্যাসিবাদ যদি ফিরে না আসতে পারে এই কথাটা মিনিং করতে যায়, যদি আপনি বলেন যে আমাকে আরো বেশি সময় লাগবে এই ফ্যাসিবাদকে ফিরিয়ে নিয়ে আসা, কারণ ফ্যাসিবাদ বাংলাদেশে যে সমস্ত প্রতীকের সৃষ্টি করেছে, বাংলাদেশে বিভিন্ন রকম যে বীজ বপন করেছে বাংলাদেশে, সেগুলোকে আপনার ধুয়ে মুছে ফেলতে গেলে আপনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেভাবে নাজি বাহিনী এবং তাদের যে লিডার হিটলারকে বাজেয়াপ্ত করা হয়েছিল, ব্যান করা হয়েছিল, যেহেতু যেমন বিডিআর বিদ্রোহের পরে বিডিআর এর নাম চেঞ্জ করে বিজিবি করা হলো, তাই না? তাদের ড্রেসও চেঞ্জ করে দিল, ইদানিং শুনছি পুলিশেরও তাই। সুতরাং এই ফ্যাসিবাদ, এই আওয়ামী ফ্যাসিবাদকে আপনার যদি ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সে ফ্যাসিবাদ তো আপনার প্রতীক তো আওয়ামী লীগ, সে যেন ফিরে না আসে, সে যে গণহত্যাগুলো চালিয়েছে, এই গণহত্যাগুলো যদি আমরা আন্তর্জাতিক আদালতে এবং একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে একদম কোনো ইম্পার্শিয়াল হয়ে এই গণহত্যার বিচার এবং মানুষের যে বাংলাদেশের দুর্নীতি লুট হয়েছে এই সমস্ত যদি বিচার হয়, তাহলে কিন্তু গণ অভ্যুত্থান বা বিপ্লব যাকেই বলেন, আমি কিন্তু বিপ্লব বলতে রাজি না, মানুষেরা জনশ্রুতির এক প্রধানের রেটরিক, এই বিপ্লবের সুফল মানুষ পাবে। সেটার জন্য আমি প্রথমে হাউ লং ইট উইল টেক টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি। আমার এখানে ফার্স্ট প্রায়োরিটি, আমি আগেও বলছি, যে রিস্টোরেশন অফ দ্য আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আর সরকার, মাসুদ ভাই একটা কথা বলছে রুটিন ওয়ার্ক, এই রুটিন ওয়ার্ক কিন্তু চালাইতে, এই রুটিন ওয়ার্ক চালাইতে হবে। আর যেটা বলছেন যে সংবিধান, এখানে দেখেন ওই যে গণ অভ্যুত্থান হলে সংবিধানের কোনো ভ্যালু থাকে না, থাকে গণ অভ্যুত্থান যখন আমরা যখন এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছিলাম, কোন সংবিধান অধীনে আমরা সংবিধানের সংশোধন তো করতে হবে, গণ অভ্যুত্থানের সংবিধান থাকে কি করে না, যেটা হলো আপনার কাছে এইটা বিষয়টাই একটু গণ অভ্যুত্থান যদি হয়, সেখানে গণ অভ্যুত্থানের যে এই সংবিধান যারা রচনা করেছিল, তারা যে সংবিধানের ত্রুটি বিচ্যুতি আপনার কালো আইন ঢুকিয়েছিল, মানে এখনকার সংবিধানে এই অন্তর্বর্তীকালীন সরকার হবে, ইন্টারিম গভর্নমেন্টটা নেই, কিন্তু হলো একটা রাষ্ট্রের তার মানে এইটা কি সংবিধান সংশোধন করতে তো হবে, সেটা কি প্রেক্ষাপট বা কিভাবে এটা আপনার কাছে রচনা করা হতে পারে, বা একটা আমাদের পলিটিক্যাল যে পার্টিস গুলো আছে এই পার্টিদের মধ্যে একটা রূপরেখা দিতে পারে। যেমন 90 গণ অভ্যুত্থানের উপরে আমরা একটা রূপরেখা দিতাম, 3 দলীয় জোট, আমরা 8 দল
আমরা 7 দল, আচ্ছা, আওয়ামী লীগের আপনার কাছে 15 দল, এটা আর নিয়ে ফিরছি। বামপন্থীরা 3 দল। জনরাজ্য এই 3 বাংলা দলের ফিরছি। রূপরেখা দিছিল। এরকম আমরা পলিটিক্যাল পার্টি সংবিধানের রূপরেখার কথা তো বলছেন, আমি আবার ফিরছি আপনার কাছে এটা নিয়ে। জনাব মাসুদ কামাল, আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে একটা নজরদারি রাখার কথা বলছেন, যে তারা কি করছে, নাম্বার 1 প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মাসুদ ভাই, সেটা হলো যে আমরা গত 10 দিনে মানে 1 সপ্তাহ তো অফিস করলো ইন্টারিম গভর্নমেন্ট, এর ভিতরে আমরা প্রশাসনে বড় একটা রদবদল দেখতে পাচ্ছি, উপর পর্যায়ে একদম মধ্যম পর্যায় থেকে উপরের পর্যায়ে পর্যন্ত, এবং আজকে ছুটির দিন, গতকাল শুক্রবারে, আজকে শনিবার হচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? আর আগের প্রশ্নটা, এখানে একটা কথা আমি বলি, যে কোনো একটা কাজ আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় না, আপনি কি করেন? ওই দায়িত্বটা নেওয়ার আগে একটু হোমওয়ার্ক করে নেন, যে আমি কোথায় যাব, কিভাবে করব, কাকে নিয়ে করব, একটু হোমওয়ার্ক তো থাকে। তো আমার কাছে মনে হয়েছে এই সরকার দায়িত্ব নিয়েছে উইদাউট এনি হোমওয়ার্ক। ওনাদের কোনো হোমওয়ার্ক ছিল না। ওনারা এখন ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যাচ্ছেন, ভাবছেন এই কাপটা কি এখানে একটা ভালো হবে নাকি এখানে একটা ভালো হবে, ঠিক আছে, এখানে রেখে দেখি কি হয়, দেখলাম না ভালো হচ্ছে না, এটাকে আমরা এখানে নিয়ে যাচ্ছি। কথা আমি কেন বললাম, দেখেন স্বরাষ্ট্র সচিব একজনকে নিয়োগ করেছেন জননিরাপত্তা বিভাগের, 3 দিনের মধ্যে তারা চেঞ্জ করে দিচ্ছেন। তার মানে কি ওনাদের কোনো হোমওয়ার্ক নাই। কিন্তু এখন ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে করলে খারাপ না, এটা হতে পারে, এটার একটা সিস্টেম আছে, কিন্তু সেটা করা যায় নিজের ঘরে। আপনি ড্রয়িং রুম সাজাবেন, আপনি ট্রায়াল অ্যান্ড এরর হাজার প্রতিদিন ট্রায়াল দেন, কোনো আপত্তি নেই, বাট আপনি কিন্তু ড্রয়িং রুম সাজাতে আসেন নাই, আপনি দেশটাকে সাজাতে আসছেন। আপনি প্রশ্ন যখন বললেন একটু প্রশ্নটা করেই ফেলি, মানে 8 দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকেও সরিয়ে আর আরেকজন নতুন উপদেষ্টা দেওয়া হলো, এটাও দেওয়া হলো। আমি কিন্তু ভালো মন্দ বলছি না, ভালো মানে উনি নিজেই হ্যাপি হচ্ছেন না। মানে আমার বক্তব্য হলো দেশের কি হবে না হবে সে আলোচনা পরে করেন, আমি কিভাবে এটা বাদ দেন। আমার কাছে মনে হচ্ছে ইউনিসেফ নিজেই হ্যাপি না, আমি এখানে দিলাম না মনে হচ্ছে ভালো হচ্ছে না, অতএব এখানে সবাই ভালো হচ্ছেন, এটাকে আমি প্রশংসা করি, এটা আমি খারাপ মনে করি না। আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হলো আজকে প্রধান উপদেষ্টা ইয়ের সাথে একটা গ্লোবাল সাউথ সামিটের, এটার ভারত অনুষ্ঠানরত ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী সেশনে উনি কথা বলেছেন। সেখানে কয়েকটা বিষয় উনি বলেছেন, নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, অর্থনীতি, গণমাধ্যম এবং স্থানীয় সরকার সহ পুরো সিস্টেমকে নতুন করে সাজাতে চায় বাংলাদেশের নতুন সরকার। এটা নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, একদম শেষ পর্যায়ে যেহেতু আমরা আসছি, এটা কতটুকু সম্ভব হবে, এটা করতে আসলে কি আপনি যেটা বলছেন না, এটা আমরা চাই, এটা অবশ্যই আমরা চাই, বাট আমরা জনগণের পাশাপাশি এটা আমিও চাই, কিন্তু আমরা ওনার কাছে কি চাই? আমি ওনার কাছে চাই এটাকে রোডম্যাপ। রোডম্যাপটা কি? আপনি অনেক কিছু করতে চান, আমি আকাশে চাঁদ ধরতে চাই, চাইতেই পারি, চাওয়াটা কোনো অন্যায় না, বাট আপনি বলবেন ভাই তুমি কিভাবে ধরবা, একটা ওই লাগবে তো, আকাশে চাঁদ আমি চাঁদ ধরবো, তো আমার রকেটটা আছে নাকি নাই, নাকি আমার রকেট আমি বানাইতে হবো, বিষয়টা কি? তো এগুলো বলা এক জিনিস, মিষ্টি মিষ্টি কথা বলা এক জিনিস, আর সেটা বাস্তবায়ন করা আরেক জিনিস। আপনাকে তো একটা প্রক্রিয়াটা দেখাইতে বুঝাইতে হবে আমাকে, কারণ আপনি আমাকে নিয়ে আমার পুরো দেশ জাতি নিয়ে আপনি 10 মাস ধরে প্রেম করলেন, 10 মাস পরে কিছু হলো না, ভাই এটা ফাজলামি করা জায়গা না রে ভাই, এটা ওই জায়গা না। আপনাকে প্রতিটা মুহূর্তে ব্যাখ্যা করতে হবে, এক্সপ্লেন করতে হবে যে আপনি কি করতে চান, আপনি যা বলেন তাকে আপনি করতে পারেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই সামিটেই উনি একটা কথা বলছেন যেটা অনেক পত্রিকা শিরোনাম করছে, যে দুনিয়াটা চলবে ইয়াংদের দিয়া, ইয়াংদেরকে আগে আনতে হবে। এত ইয়াংদের উনি ভালোবাসেন, তো ওনার মন্ত্রিসভা সবার প্রায় অধিকাংশ বয়স তো